এই লাইনটার প্রত্যেকটা অক্ষর কি হ না? হ। আচ্ছা, যেহেতু এই লাইনের প্রত্যেকটা অক্ষরই হ, তাহলে আমরা এই লাইনটাকে যদি হয়ের লাইন বলি তাহলে কি সেক্ষেত্রে ভুল হবে? আচ্ছা, তো হয়ের লাইনের প্রথম বর্ণটিকে বলে হা। কেন হা বলে? কারণ এই হা হচ্ছে আ কলমের বর্ণ। দেখুন এই যে আ কলমের, আর আমি বললাম যে আ কলমের প্রত্যেকটা বর্ণের সাথে আকার যোগ থাকবে। তো এই হয়ের লাইনের প্রথম বর্ণটিকে বলে হা। কেন হা বলে? কারণ এটা আ কলমের বর্ণ, আ কলমের বর্ণের সাথে আকার যোগ থাকে। তো এই হা বর্ণটিকে কিভাবে লিখি একটু দেখি আমরা। এই যে একটা দাগ দিব একদম উপর থেকে নিচে, একদম খাড়া একটা দাগ। পরে দেখুন আবার আরেকটা খাড়া দাগ দিব, কিন্তু এই খাড়া দাগটাই আবার একটা বাংলা ভাষার রুসুকারের মতো দিব, আর মধ্যখানটা কেটে দেব। তো এইটাকে জাপানিজ ভাষায় বলে হা। কি বলে বলুন তো? এই বর্ণটাকে কি বলে বলুন? হা। তো দেখুন আবার দেখুন কিভাবে লিখতে হয় একটু দেখুন। এইটা হয়ে গেছে হি। তো এই হি কিভাবে লিখে দেখুন, আপনাদের একটু লিখে দেখাই। এই একটা বাঁকা করে দাগ উপর থেকে নিচে, পরে একটা গোল, তারপর এই মাথাটা আমরা একটু হালকা বাড়াবো। তো এইটা হচ্ছে জাপানিজ ভাষায় হি। কি বর্ণ এটি বলুন তো? কি বর্ণ এটি বলুন? হি। তো এই হি কিভাবে লেখে বুঝতে পারলেন কি? আবার দেখুন কিভাবে হি বর্ণটি লেখে। এইভাবে, তারপর এইভাবে। তো এইটা হচ্ছে হি। পরের বর্ণটি হচ্ছে ফু। এটা হচ্ছে হা হি হু হওয়ার কথা ছিল, কিন্তু হু না হয়ে এই বর্ণটি হবে ফু। কেন? কারণ এটা হচ্ছে ব্যতিক্রম। আমরা দেখেছিলাম যে এই যে চি আর এই সু, গত ক্লাসে দেখেছিলাম এই দুইটা বর্ণ ব্যতিক্রম ছিল। একটু মিউট রাখেন ভাই। দেখেছিলাম আমরা তয়ের লাইন, গত ক্লাসে পড়ার সময় দেখেছিলাম যে দুইটা বর্ণ ব্যতিক্রম ছিল। এটা তা, তি, তু হওয়ার কথা ছিল, কিন্তু এটা তা এরপর তি না হয়ে হয়ে গিয়েছিল চি, আর এটা তু না হয়ে হয়ে গিয়েছিল সু। কেন হয়েছিল? কারণ এই দুইটা বর্ণ ছিল ব্যতিক্রম। ঠিক তেমনি এই এই লাইনটা হওয়ার কথা ছিল হা, হি ও হু, কিন্তু এই বর্ণটি হু না হয়ে হয়ে যাবে ফু। কি হবে? ফু। তো এই ফু বর্ণটি কিভাবে লিখবেন দেখেন। এই যে চাঁদ আছে না, চাঁদ, চাঁদ দেখছেন না? চাঁদ অনেকটা চাঁদের মতো, হ্যাঁ। এই চাঁদটাকে আঁকিয়ে তিনটা দাগ দিবেন, একটা বাম সাইডে, একটা ডাইন সাইডে, আর একটা উপরে। এই বর্ণটিকে বলে ফু। কি বলে? কিভাবে আঁকাইতে হয় বা কিভাবে অক্ষরটা লিখতে হয় বুঝতে পারলেন? এই তো একটা চাঁদের মতো, তারপর একটা বাম সাইডে, একটা ডান সাইডে, আর উপরে একটা ছোট্ট করে দাগ। তো এইটাকে জাপানিজ ভাষায় বলে ফু। পরে হয়ের লাইনে 4 নম্বর বর্ণটিকে বলে হে। পরে কিন্তু আবার স্বাভাবিক হয়ে গেছে, হ্যাঁ, শুধু এই বর্ণটাই ব্যতিক্রম।
তো হে বর্ণটি কিভাবে লিখে দেখুন, এই একটা ছোট করে দাগ দিব উপর থেকে নিচ থেকে উপরে, পরে এইভাবে। এই বর্ণটিকে বলে হে। কি বলে এই বর্ণটিকে? হ্যাঁ। কিভাবে অঙ্কন করতে হয় দেখলেন? আঁকাতে হয় এই একটা দাগ, উপর থেকে নিচ থেকে উপরে ছোট্ট দাগ, পরে এই তো হে। পরে হয়ের লাইনের 5 নম্বর বর্ণটিকে বলে হো। তো এই হো বর্ণটি কিভাবে লিখি দেখুন, এই হো আর এই হা অনেকটাই মিল রয়েছে, হ্যাঁ। তাহলে আমরা হা লেখার সময় কি করছিলাম, উপর থেকে নিচ দিয়ে একটা খাড়া দাগ দিয়েছিলাম, পরে আরেকটা খাড়া দাগ নিয়েছিলাম, তারপর একটা রুসুকারের মতো দিয়েছিলাম, আর মাঝখানে একটা দাগ দিয়েছিলাম। এভাবে আমরা হা লিখেছিলাম। তো হো লেখার সময় ঠিক এই হাটা আগে লিখবো, তারপর এই জায়গায় আরেকটা দাগ দিয়ে দেবো, তাহলেই এটা হয়ে যাবে হো। কি বর্ণ এটা বলুন তো? ও হো। তাহলে হো কিভাবে লিখে বুঝতে পারলেন? সেম হাইয়ের মতো, হ্যাঁ, শুধু উপরে একটা দাগ বেশি থাকবে। তাহলে আমরা হয়ের লাইনের 5টা বর্ণ পড়লাম। কি কি পড়লাম আমার সাথে সাথে পড়বেন? হা, হি, ফু, হে, হো। হ্যাঁ, এবার একসাথে 5টা, হ্যাঁ। হা, হি, ফু, হে, হো। হ্যাঁ, হা, হি, ফু, হে, হো। জি, ঠিক আছে। আচ্ছা, পরে দেখুন এই লাইনের প্রত্যেকটা বর্ণই হচ্ছে মো। তাহলে আমরা এই লাইনটাকে মোয়ের লাইন বলতে পারি না? মোয়ের লাইন পারি কি না? তো মোয়ের লাইনের প্রথম বর্ণটিকে বলে মা। কেন মা বলে? কারণ এটা হচ্ছে আ কলমের বর্ণ, আর আ কলমের বর্ণের সাথে আকার যোগ থাকে। তো এই মা বর্ণটি কিভাবে লিখি দেখুন, এই যে আমরা যে হা লিখছি না, হা লেখার সময় যে দ্বিতীয় যে এইটা লিখছিলাম এটার মতো। তাহলে উপর থেকে নিচে একটা খাড়া দাগ, পরে হচ্ছে একটা রুসুকার, আর মধ্যখানে একটা সমান চিহ্ন। তো এইটাই হয়ে গেল জাপানিজ ভাষায় মা। কি বলে এই বর্ণটিকে? কি বলে বলুন তো? তো আবার দেখুন কিভাবে লিখতে হয় মাটাকে। এই তো উপর থেকে নিচে একটা খাড়া দাগ, পরে মাঝখানে একটা সমান চিহ্ন। তো এইটা হচ্ছে মা জাপানিজ ভাষায়। পরে হচ্ছে মি। ময়ের লাইনে দ্বিতীয় বর্ণটি হচ্ছে মি। কেন মি? কারণ এটা হচ্ছে ই কলমের বর্ণ, আর ই কলমের বর্ণের সাথে রাশিকার যোগ থাকে। তো মি বর্ণটি কিভাবে লিখে দেখুন, এই তো ইংরেজি 7-এর মতো লিখবো, তারপর এখানে একটা রুসুকারের মতো দিব, আর এখানে একটা ছোট্ট দাগ দিয়ে কেটে দেব। তো এটা হচ্ছে মি। কি বর্ণ এটা বলুন তো? মি। তো কিভাবে বর্ণটি আঁকতে হয় দেখলেন? এই তো অনেকটা ইংরেজি 7 অক্ষরের মতো লিখবো, তারপর এখানে বাংলা ভাষার একটা রুসুকারের মতো দিব, আর এখানে একটা ছোট্ট করে দাগ দেব। তো এইটা হলো মি। তাহলে আমরা ময়ের লাইনে দুটো বর্ণ পড়লাম, মা, মি। পরে ম এর লাইনে 3 নম্বর বর্ণটি হচ্ছে মু। তো এই মু বর্ণটা কিভাবে আঁকতে হয় দেখুন, উপর থেকে নিচে একটা দাগ, পরে হচ্ছে রুসুকারের মতো, এবার একটু উপরে উঠাবো এই দাগটা, আর মধ্যখানটা একটা দাগ দিয়ে কেটে দিব, পাশে একটা ছোট্ট দাগ দিব। তো এইটা হচ্ছে মু। এটা কি জাপানিজ ভাষায় বলুন তো?
এটা কি বর্ণ বলুন? মু তো হ্যাঁ, আবার দেখুন কিভাবে মু বর্ণটি লিখতে হয়। এই উপর থেকে একটা দাগ, পরে রুসুকারের মতো, এবার মাথাটা উপর দিকে উঠাবো, তারপর মধ্যখানে একটা দাগ দিয়ে কেটে দেব আর পাশে একটা ছোট্ট দাগ দেব। এটা হচ্ছে জাপানিজ ভাষায় মু। পরের বর্ণটি হচ্ছে মে। কেন মে? কারণ এটা হচ্ছে এ কলামের বর্ণ, দেখুন। আর এ কলামের বর্ণের সাথে একার যোগ থাকে। তো মে বর্ণটি কিভাবে আঁকতে হয় দেখুন। এই একটা বাঁকা দাগ, পরে বাংলা ভাষায় একটা রুসুকারের মতো, এটা হচ্ছে মে। কি বর্ণ এটা বলুন তো? এই দেখুন নুয়ের সাথে আর অনেক মিল রয়েছে, হ্যাঁ। নুয়ের ক্ষেত্রে পরে একটা ছোট রুসুকার হয়েছিল, কিন্তু মেয়ের ক্ষেত্রে শুধু বড় রুসুকারটা হবে, ছোট রুসুকারটা হবে না। তো এইটা হচ্ছে মে, আর এটা হচ্ছে নু, হ্যাঁ। পড়ার সময় একটু লক্ষ্য করে পড়বে। পরে হচ্ছে মো। তাহলে মো বর্ণটি কিভাবে লিখে দেখুন। এই যে আমরা সি লিখেছিলাম সি, তো প্রথমে সি বর্ণটা লিখবো আগে, হ্যাঁ। অর্থাৎ একটা বড়শি, বড়শির মতো। তো এই বড়শিটা আঁকিয়ে বা সি অক্ষরটি লিখে আমরা পরে একটা সমান চিহ্ন দিয়ে দেবো। তো এইটাই হয়ে গেল জাপানিজ ভাষায় মো। কি বলে এই বর্ণটিকে বলুন তো? মো কিভাবে আঁকতে হয় বুঝলেন? আগে ওই যে বড়শিটা দিব, অর্থাৎ সি বর্ণটি লিখব, তারপর একটা সমান চিহ্ন। এই ছিল মোয়েল লাইনের 5টা বর্ণ। কি কি বললাম একটু আমার সাথে সাথে পড়বেন। মা, মি, মু, মে, মো। আচ্ছা, একসাথে 5টা এবার, হ্যাঁ। মা, মি, মু, মে, মো। জি, ঠিক আছে তাহলে। হ্যাঁ, সামনে যাই আমরা। পরে দেখুন পরের লাইনটা একটু ব্যতিক্রম। আগে যেমন আমরা একইভাবে পড়ে আসছিলাম, এই লাইনটা একটু ব্যতিক্রম, হ্যাঁ। এই লাইনের 3টা বর্ণ। তো বর্ণটা, প্রথম বর্ণটা হচ্ছে ইয়া। তো ইয়া কিভাবে লিখতে হয় দেখুন। এই যে আমরা ই লিখেছিলাম, এই যে এই সু লিখেছিলাম, প্রথমে এই সুটাকে লিখব, তারপর এই সুয়ের একদম মাথাতে একটা ছোট্ট দাগ দিব, আর এই জায়গায় একটা দাগ দিয়ে কেটে দেব। এটা হচ্ছে ইয়া। কি বর্ণ এটা বলুন তো? এটা কি বর্ণ বলুন? ইয়া। তো কিভাবে ইয়া লিখতে হয় দেখলেন? আগে এই যে আমরা সুবর্ণটি দিব, সু। এই যে দেখুন এই বর্ণটা, এই বর্ণটা। তো সু লিখে তারপর মাথায় ছোট্ট একটা দাগ দিব, আর আরেকটা বড় দাগ দিয়ে কেটে দেবো এভাবে। তো এইটা হচ্ছে ইয়া। পরে যে বর্ণটি রয়েছে হ্যাঁ, পরে যে বর্ণটি রয়েছে এটাকে বলে ইউ। তো ইউ বর্ণটি কিভাবে লিখি দেখুন। এই তো একটা দাগ উপর থেকে নিচে, পরে মধ্যখান থেকে একটা বৃত্তর মতো আঁকাবো, কিন্তু একদম ঠেকাই দিব না, হ্যাঁ। তারপর উপর থেকে আরেকটা দাগ দেবো এভাবে। তো এটাকে বলে ইউ। কি বলে এটাকে বলুন তো? ইউ বলে। তো আবার দেখুন কিভাবে আঁকতে হয় ইউ বর্ণটি। এই একটা দাগ উপর থেকে নিচে, পরে মাঝখান থেকে একটা বৃত্তর মতো বানাবো, কিন্তু পুরোটাই ঠেকিয়ে দেব না। তারপর এইভাবে আর একটা দাগ দিয়ে কেটে দেব। এটা হচ্ছে ইউ। কি বর্ণ এটা? ইউ বর্ণ। পরের বর্ণটি হচ্ছে ইও। তো পরের বর্ণটি হচ্ছে ইও। তো ইও বর্ণটিকে কিভাবে লিখে দেখুন। আহ
এই উপর থেকে একটা দাগ, পরে বাংলা ভাষার একটা রুসুকারের মতো, আর এইখান থেকে একটা ছোট্ট দাগ বের হয়। এইটা হচ্ছে ইও। কি বর্ণ এটা বলুন তো? এটা কি বর্ণ? ইও, তাই না? আর শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, ইও। তো দেখুন আবার কিভাবে দেখুন লিখতে হয় ইও বর্ণটা। উপর থেকে নিচ দিকে একটা দাগ, পরে একটা রুসুকারের মতো, তারপর পাশে একটা ছোট্ট দাগ বের করব, তাহলেই সেটা ইও। তো একটু পড়ুন আমার সাথে সাথে, হ্যাঁ? ইয়া, ইউ, ইও। বলুন, ইয়া, ইউ, ইও। হ্যাঁ, পরে দেখুন এ লাইনের প্রত্যেকটা বর্ণ হচ্ছে র। তাহলে আমরা এই লাইনটাকে রয়েল লাইন বলতে পারি না? রয়েল লাইন। তো রয়েল লাইনের প্রথম বর্ণটিকে বলে রা। কেন রা বলে? কারণ এটা হচ্ছে আ কলমের বর্ণ, এই জন্য এর সাথে আকার যোগ থাকে। তো রা বর্ণটি কিভাবে লিখে দেখুন। উপর থেকে খাড়া একটা দাগ দিব, পরে নিচ থেকে এই যে ইংরেজি বি অক্ষরের মতো লিখবো, কিন্তু একদম ঠেকিয়ে দেবো না, একটু ফাঁকা রাখবো। পরে উপরে ছোট্ট একটা দাগ থাকবে, এটা হচ্ছে রা। কি বর্ণ এটা বলুন তো? এটা কি বর্ণ বলুন? এটা হচ্ছে রা। হ্যাঁ, তো কিভাবে লিখে দেখুন। এই উপর থেকে একটা দাগ, পরে নিচ থেকে বিয়ের মতো বানাবো, কিন্তু একটু ফাঁকা রাখবো, মিলিয়ে দেবো না, পরে উপরে একটা ছোট্ট দাগ। তো এটা হ্যাঁ, এটা হচ্ছে রা। তো রয়েল লাইনের 2 নম্বর বর্ণটিকে বলে রি। কেন রি বলে? কারণ এটা ই কলমের বর্ণ। তো রিটাকে কিভাবে লিখে দেখুন। এই একটা ছোট্ট দাগ, পরে আরেকটা বড় দাগ, পরের দাগটা একটু বাঁকা করবো, হ্যাঁ? তো এটা হচ্ছে রি। কি বর্ণ এটা বলুন তো? রি। তো রি বর্ণটিকে কিভাবে লিখে দেখুন। একটা উপর থেকে নিচে ছোট দাগ, পরে সেম ভাবে পরের দাগটা একটু বড় থাকবে আর বাঁকানো থাকবে। তো এইটা হচ্ছে রি। পরে রয়েল লাইনের 3 নম্বর বর্ণটিকে বলে রু। কি বলে বলুন তো? তো রু বর্ণটি কিভাবে লিখে দেখুন। আমরা ইংরেজি থ্রি লিখি না? থ্রি, একদম ইংরেজি থ্রির অনুরূপ। তো এই বর্ণটিকে বলে রু। কি বলে? রু। তো রয়েল লাইনে 4 নম্বর বর্ণটিকে বলে রে। তো রে বর্ণটিকে কিভাবে আঁকতে হয় দেখুন। ওই উপর থেকে নিচে একটা ছোট দাগ, পরে হচ্ছে এইভাবে। এই বর্ণটিকে বলে রে। কি বলে? রে। কিভাবে আঁকতে হয় দেখুন আবার। উপর থেকে নিচে একটা দাগ, পরে হচ্ছে এই বাংলা ভাষায় আমরা দীর্ঘই লিখি না? একটা দাগ দিয়ে এখানে দীর্ঘইর মতো লিখে দিলেই সেটা হয়ে যাবে রে। তো রয়েল লাইনের
5 নম্বর বর্ণটিকে বলে রো। কেন রো বলে? কারণ এটা ও কলামের বর্ণ, আর ও কলামের বর্ণের সাথে ওকার যোগ থাকে। তো এর রু আর রো এর মাঝে মিল রয়েছে দেখুন, একদম ইংরেজি 3 এর মতো। তবে এইটাতে শেষে ছোট্ট বৃত্তটা থাকবে না, হ্যাঁ, এটা আর এটা মিল রয়েছে, শুধু এটাই বৃত্ত থাকবে আর এটাই বৃত্ত থাকবে না। তো এটাকে বলে জাপানিজ ভাষায় রু। কি বলে বলুন তো? কি বলে এই বর্ণটিকে? রো। ও সরি, এটা রো। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে রো। তাহলে আমরা রয়্যাল লাইনের 5টা বর্ণ পড়লাম, একটু পড়েন। রা, রি, রু, রে, রু। হ্যাঁ, রা, রি, রু, রে, রো। পরে আর 3টা বর্ণ আছে, তাহলে আমাদের হিরাগানা শেষ হয়ে যাবে। এই লাইনটাও ব্যতিক্রম, যেমন আমরা এই যে ইয়ার লাইনটা দেখছিলাম, এটা একটু ব্যতিক্রম ছিল। তো শেষের লাইনটাও ব্যতিক্রম। আহ, শেষের লাইনের প্রথম বর্ণটিকে বলে ওয়া। তো ওয়া বর্ণটি কিভাবে লিখতে হয় দেখুন, এই যে একটা দাগ উপর থেকে নিচে, পরে এইভাবে। এই বর্ণটিকে বলে ওয়া। কি বলে বলুন তো? কি বলে এই বর্ণটিকে? ওয়া। আবার দেখুন কিভাবে লিখতে হয়, এইভাবে একটা দাগ, তারপর এইভাবে, এটা হচ্ছে ওয়া। পরে যে বর্ণটি রয়েছে তাকে বলে ও। তো এই ও বর্ণটি কিভাবে লিখতে হয় দেখুন, আগে ইংরেজি এইচ অক্ষর লিখবো একটা, এইচ অক্ষর লিখে এইচ এর মাথায় সি অক্ষর লিখবো একটা, আর এখানে একটা দাগ দেব। তো এইভাবে লিখতে হয় ও। জাপানিজ ভাষায় এই বর্ণটিকে বলে ও বর্ণ। কি বলে? কি বর্ণ বলে বলুন? ও বলে। তো হ্যাঁ, ও বর্ণটি কিভাবে লিখতে হয় আবার দেখুন, আগে ইংরেজি এইচ অক্ষর লিখবো একটা, এইচ অক্ষরের মাথায় একটা সি অক্ষর লিখবো ইংরেজি, তারপর এইভাবে কেটে দেবো মাঝটা। তো এটা হচ্ছে জাপানিজ ভাষায় ও। পরে যে বর্ণটি রয়েছে বর্ণটিকে বলে দন্তন্য। তো দন্তন্য বর্ণটি কিভাবে লিখে দেখুন, এইভাবে একটু বাঁকা করে একটা দাগ উপর থেকে নিচে, পরে মাঝখান থেকে আরেকটা দাগ বের করব। তো এটাকে জাপানিজ ভাষায় বলে ন। কি বলে? ন। তাহলে আমরা কি কি পড়লাম? ওয়া, ও, দন্তন্য। বলুন। হ্যাঁ, এই ছিল আমাদের হিরাগানার মৌলিক 46টা বর্ণ। তাহলে আমরা বলেছিলাম যে একটা সূত্র হয়, সূত্রটা আমরা গতকাল দেখেছিলাম, যে প্রত্যেক লাইনের প্রথম অক্ষর নিয়ে আমরা সূত্রটা বানাবো। তাহলে আমাদের ছকটা মনে থাকবে যে কোন বর্ণটির পর বা কোন লাইনটির পর কোন লাইন পরে। তো প্রথম 3টে দিয়ে একটা নাম বানাইছিলাম গতকাল, আকাশ, তাই না? বানাইছিলাম না? এই কথা বলেন, আকাশ বানাইছিলাম না প্রথম 3টা বর্ণ নিয়ে? পরে 3টা বর্ণ নিয়ে আরেকটা নাম বানাইছিলাম। সবগুলোর হ্যাঁ, জি, জি। প্রথম বর্ণটা, হ্যাঁ। তো পরে কি বানাইছিলাম? তানহা। প্রথম 3টা দিয়ে বানাইছিলাম আকাশ, পরের 3টা দিয়ে বানাইছিলাম তানহা, তাই না? তাহলে আকাশ তানহা। হ্যাঁ। পরে আজকে তাহলে দেখুন, আবার 3টা নিয়ে আরেকটা বানাবো, হ্যাঁ। মা, ইয়া, রা, এই 3টা দিয়ে একটা বানাবো। তাহলে এখানে আমরা লিখে ফেলি,
মায়ারা। পরের তিনটা দিয়ে কি নামটা আসলো? মাইয়ারা হ্যাঁ, তো মায়ারা। তারপরে দেখুন, মাইয়ারা এই যে তারপর আর কি থাকলো? এই তিনটা থাকলো না? এবার এই তিনটাকে নিয়ে একটা বানাও। ওয়া, ও আর দন্তের ন। তাহলে এই তিনটা মিলে কি হলো? ওয়ান। কি হলো? ওয়া ওয়া ও দন্তের ন ছিল না? হ্যাঁ, পরে আরেকটা কথা লিখব, আমরা এক্সট্রা কথা লিখব পরে। কি এক্সট্রা কথাটা কি নিলাম? কি নিলাম বলুন? পরে পরে। তাহলে এবার দেখুন, একটু সূত্রটা মিলান। পরে আকাশ একটা ছেলে, হ্যাঁ, আকাশ একটা ছেলে, তানহা একটা মেয়ে। তো আকাশ তান্হা হচ্ছে স্বামী স্ত্রী, হ্যাঁ। তাহলে আকাশ তানহার মাইয়ারা। মাইয়ারা বলতে তাদের একাধিক মেয়ে, একের অধিক, হ্যাঁ, প্লুরাল করছে মাইয়ারা। তো এই আকাশ তানহার মায়ারা ক্লাস, ক্লাস কথাটা উজ্জ্ব আছে এখানে, ওয়ানে পড়ে। ক্লাস ওয়ান আছে না? ক্লাস ওয়ানে পড়ে। তাহলে কি হলো? আকাশ তানহার মাইয়ারা ক্লাস ওয়ানে পড়ে। তো এই সূত্রটা মনে রাখলে আর কি, কোন লাইনের পর কোন লাইন, তারপর কোন লাইন, এটা আর কি আপনারা মনে রাখতে পারবেন সহজেই। তাহলে দেখুন, আকাশ অর্থাৎ প্রথমে আয়ের লাইন, তারপর কায়ের লাইন, তারপর শয়ের লাইন, তারপরে কি তায়ের লাইন, নয়ের লাইন, হায়ের লাইন, মায়ের লাইন, ইয়ার লাইন, রায়ের লাইন, পরে হচ্ছে ওয়াল লাইন আর দন্তার নয়ের লাইন। তো এই ছিল সূত্র। তো আপনারা এটি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আজকে আমরা তাহলে হিরাগানা মৌলিক 46টা বর্ণ শেষ করলাম।